আচ্ছা, তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো যে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের কমপ্লিট ওভারভিউ, মানে কমপ্লিট পুরো যে পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত তথ্য বা সমস্ত কিছু আমরা এই যে ভিডিওগুলোর মাধ্যমে আপলোড করব এবং ভিডিওগুলোর মাধ্যমে জানবো। তার মধ্যে আজকে পশ্চিমবঙ্গ পরিচিতির আজকে ফার্স্ট ক্লাস, এটা ফার্স্ট ভিডিও। একটা পুরো ভিডিওতে হয়তো এই জিনিসটা কভার করা সম্ভব না, ফলে কিছু পার্ট আসবে এই ভিডিওগুলোর আজকে ফার্স্ট পার্টে। তো পশ্চিমবঙ্গ পরিচিতি, পশ্চিমবঙ্গ আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্য সম্পর্কে একটা সম্পূর্ণ জ্ঞান, সে রাজ্য সম্পর্কে ভৌগোলিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, বিখ্যাত ব্যক্তিত্ব, এই সমস্ত কিছু নিয়ে একটা ওভারঅল একটা জ্ঞান। এবং এমসিকিউ কোশ্চেন আমরা পরে আলোচনা করব, আজকে থিওরি পার্টটা আলোচনা করব, তো সেটা সম্পর্কে আজকে আমরা দেখব। প্রথমেই আমরা দেখব পশ্চিমবঙ্গের সম্পর্কে কিছু সাধারণ তথ্য, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল 15ই আগস্ট 1947 সালে। ভৌগোলিক আয়তন যদি দেখতে হয়, ভৌগোলিক আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। অক্ষাংশ 21 ডিগ্রি উত্তর থেকে 27 ডিগ্রি 32 মিনিট উত্তর, এটা হচ্ছে 21 ডিগ্রি 20 মিনিট থেকে 27 ডিগ্রি 32 মিনিট উত্তর। এবং দ্রাঘিমাংশ হচ্ছে 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 52 মিনিট পূর্ব। অর্থাৎ আমরা এখানে অক্ষাংশ যদি দেখি তাহলে পুরো পশ্চিমবঙ্গ উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমাংশ দেখলেও পুরো পশ্চিমবঙ্গ কিন্তু পূর্ব গোলার্ধে। অর্থাৎ আমরা বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের অবস্থান কিন্তু গোলার্ধ হিসাবে বিবেচনা করলে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। আন্তর্জাতিক সীমানা কোথায় কোথায় আছে, সেটা হচ্ছে বাংলাদেশ, উত্তরে ভুটান, পশ্চিমে নেপাল। আমরা যদি ম্যাপে দেখি জিনিসটা, তাহলে এইটা হচ্ছে উত্তর দিক, এইটা উত্তর দিক, এইটা দক্ষিণ দিক, এইটা পূর্ব, আর এইটা পশ্চিম দিক। এবার বলেছে পূর্ব দিকে বাংলাদেশ, পুরো পূর্ব দিক জুড়ে একদম এইখান থেকে কোচবিহার ডিস্ট্রিক্ট এইখানে শেষ, তারপরে জলপাইগুড়ি, শিলিগুড়ি, এইখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা। এই যে পুরো এই লাইনটা এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এই যে লাইনটা, এই লাইনটা পুরো কিন্তু বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ তার পূর্ব দিকের যে আন্তর্জাতিক সীমানা সেটা শেয়ার করে। এবং উত্তর দিকে যদি আমরা দেখতে পাই, উত্তর দিকে ভুটানের সাথে কোন কোন জেলার সাথে আছে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার, এইখানে আলিপুরদুয়ার, কালিম্পং, মাঝখানে জলপাইগুড়ি, এই তিনটে জেলার সাথে কিন্তু ভুটানের সাথে আন্তর্জাতিক সীমানা আছে। এবং পশ্চিম দিকে যেটা আছে আন্তর্জাতিক সীমানা, সেটা হচ্ছে নেপালের সাথে শুরু করে সীমানা শেয়ার করেছে। নেপালের সাথে কোন কোন ডিস্ট্রিক্টে যদি আমরা দেখি ম্যাপে, সেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট আর শিলিগুড়ি ডিস্ট্রিক্টের সাথে নেপালের সীমানা শেয়ার করেছে। এই তো গেল পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা। এবং সাধারণ সীমানা কি? সাধারণ সীমানা মানে হচ্ছে পশ্চিমবঙ্গের পাশে কোন কোন রাজ্যগুলো আছে, সেটা হচ্ছে উত্তরে সিকিম, এই যে উত্তর দিকে সিকিম আছে, উত্তর দিকে সিকিম ও ভুটান, এই যে এইখানে ভুটান, এইখানে সিকিম, দুটো আছে। যেটা ভুটান আমরা একটু আগেই বললাম আন্তর্জাতিক সীমানার মধ্যে পড়ছে ভুটানের সাথে। আর পূর্ব দিকে আসাম, বাংলাদেশ, পূর্ব দিকে আসাম, এই যে এখানে আসাম, আর এই পুরো পূর্ব দিকটা জুড়েই কিন্তু বাংলাদেশ আছে। পশ্চিমে নেপাল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। পশ্চিম দিক যেটা দেখি, এই যে এইখান থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের একদম এই শেষ জায়গা থেকে শুরু করে কিন্তু দার্জিলিংয়ের একদমই মাথা পর্যন্ত এই যে পুরো জায়গাটা আছে, এই পুরো সীমানাটা কিন্তু পশ্চিম দিকের সীমানা। এর মধ্যে আছে কি, দেশ হচ্ছে নেপাল, রাজ্য হচ্ছে বিহার, ঝাড়খণ্ড আর উড়িষ্যা। এর মধ্যে কিন্তু ঝাড়খণ্ড যে রাজ্য, ঝাড়খণ্ড রাজ্যের সাথে কিন্তু পশ্চিমবঙ্গ সর্বাধিক তার সীমানা শেয়ার করেছে অঙ্গরাজ্যগুলির মধ্যে। আর সচিবালয় কোথায়? সচিবালয় নবান্ন, হাওড়া, সেটা আমরা সবাই জানি। আর উচ্চ আদালত হচ্ছে কলকাতা হাইকোর্ট, পশ্চিমবঙ্গের উচ্চ আদালত কলকাতা হাইকোর্ট। এই গেল পশ্চিমবঙ্গের সাধারণ একটা তথ্য। এবার আমরা দেখব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটা আন্তর্জাতিক রেখা গেছে, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যাকে ইংরেজিতে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়। এর অক্ষাংশ কত? অক্ষাংশ যদি দেখতে হয় তাহলে 23 ডিগ্রি 26 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। আগে কিন্তু 23 ডিগ্রি 27 মিনিট ধরা হয়েছে, কারণ কর্কট ক্রান্তি রেখার যে অবস্থান সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়, সেটা হয়তো পরে কোনো একটা ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করব। তবে 23 ডিগ্রি 26 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 23 ডিগ্রি 27 মিনিট এখন না 23 ডিগ্রি 26 মিনিট এখন উত্তর অক্ষাংশে অবস্থিত। আগে কী ছিল? আগে ছিল 23 ডিগ্রি 27 মিনিট ধরা হতো, সেটা সামান্য পরিবর্তন হয়েছে। এবং যে দেশগুলোর ওপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, সেইগুলো হচ্ছে মোট 16খানা দেশের ওপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গেছে। সেই সবকটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এটি প্রায় 6টি প্রধান জলভাগ, মানে 6টা প্রধান যে জলভাগ তার ওপর দিয়ে গেছে, সেটা হচ্ছে সমুদ্র,
এবং মহাসাগর দুটোর উপর দিয়েই গেছে, যেমন হচ্ছে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং লোহিত সাগর। এই তিনটে মেন যে আমাদের মহাসাগর, তার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। ভারতে কোথায় কোথায় কর্কটক্রান্তি রেখা গেছে? ভারতের একমাত্র প্রধান অক্ষাংশ হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যেটা আমি আগেই বললাম। এবং কর্কটক্রান্তি রেখায় ভারতের উপর দিয়ে অতিক্রমকারী একমাত্র গুরুত্বপূর্ণ অক্ষরেখা এবং অক্ষাংশ রেখা একই, যা দেশীয় উষ্ণমণ্ডল ও উপ উষ্ণমণ্ডলকে বিভক্ত করে। আমাদের দেশ যেহেতু উষ্ণ আর্দ্র জলবায়ুর দেশ, ওই জন্য এই কর্কটক্রান্তি রেখার জন্যই কিন্তু এই দেশের যে উষ্ণ আর্দ্র জলবায়ু, এটা কিন্তু বিভক্ত হয়েছে। এবং ভারতের রাজ্য যদি দেখতে যাই আমরা, কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, তার মধ্যে হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। এই 8টা রাজ্যের মধ্যে উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে। এবং কর্কটক্রান্তি রেখা যেই রাজ্যগুলোর মধ্যে দিয়ে গেছে, সেই রাজ্যের প্রধান যে শহর যদি কিছু আসে, মানে রাজ্য তো এখানে দেখাই যাচ্ছে, সেই শহরের নামগুলো আমাদের মনে রাখতে হবে। শহরের নামগুলো হচ্ছে, মিজোরামে হচ্ছে চম্ফাই শহরের ওপর দিয়ে গেছে, ত্রিপুরাতে উদয়পুর, পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরের ওপর দিয়ে, ঝাড়খণ্ডের লোহারডাগা ওপর দিয়ে, ছত্তিশগড়ের সোনাহাত, মধ্যপ্রদেশের শাজাপুর, রাজস্থানে কলিঞ্জারাহ এবং গুজরাটে হচ্ছে জাজদান। এই কটা শহর কিন্তু কর্কটক্রান্তি রেখার মেন শহর, যেগুলোর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। কর্কটক্রান্তি রেখা সম্পর্কে এখানে আরও কিছু তথ্য আছে যেটা আমাদের জানার খুবই দরকার। সেটা হচ্ছে, নদী যদি বলা যেতে পারে, তাহলে মাহি নদী হচ্ছে একমাত্র নদী যা কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করেছে। মাহি হচ্ছে পশ্চিম ভারতের একটি নদী, যা 583 কিলোমিটার দীর্ঘ পশ্চিমমুখী নদী। অর্থাৎ মাহি কিন্তু এইখানে এই আরবিয়ান সিতে এসে পতিত হয়েছে। এটা একটা পশ্চিমমুখী নদী, যা দেশের একমাত্র নদী হিসেবে কর্কটক্রান্তি রেখাকে 2বার অতিক্রম করার জন্য বিখ্যাত। এই কর্কটক্রান্তি রেখা 2বার অতিক্রম করার জন্য বিখ্যাত। এবং এটি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। তাহলে মাহি নদীর যে গতিপথ, সেটা আমরা নদী পড়তে গিয়ে পড়বো। এখানে একটা ছোট্ট ইনফরমেশন জেনে নিলাম, সেটা হচ্ছে যে মাহি নদী কিন্তু 3টে ডিস্ট্রিক্টের ওপর দিয়ে গেছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট। এটা কিন্তু পরীক্ষায় খুব আসতে পারে। এবং মাহি নদীর সর্বাধিক দৈর্ঘ্য হচ্ছে মধ্যপ্রদেশে, কর্কটক্রান্তি রেখা সর্বাধিক মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে। এই যে আমরা যদি ম্যাপে দেখি, এখান থেকে এইটুকু পোর্শনে হচ্ছে কর্কটক্রান্তি রেখা, সেটা সবচেয়ে বেশি গেছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের উপর দিয়ে। এবং সর্বনিম্ন অংশ হচ্ছে রাজস্থানে। কর্কটক্রান্তি রেখা রাজস্থানের এই ছোট্ট এই জায়গাটুকুর ওপর দিয়ে কিন্তু গেছে, সেটা সর্বনিম্ন অংশ, এবং সেটা রাজস্থানের ওপরও ক্রস করেছে। আচ্ছা, রাজধানী শহর কী আছে কর্কটক্রান্তি রেখার? রাজধানীর শহর হচ্ছে ভোপাল মধ্যপ্রদেশে, এবং গান্ধীনগর গুজরাটে। এই শহরগুলি কিন্তু কর্কটক্রান্তি রেখার কাছে অবস্থিত, কর্কটক্রান্তি রেখার কিন্তু ওপর দিয়ে যায়নি। কর্কটক্রান্তি রেখার কাছে বলতে যদি কোনো শহরের নাম বলে, তাহলে এই শহরগুলি বলা যেতে পারে। কিন্তু সরাসরি কর্কটক্রান্তি রেখার ওপর দিয়ে একটাই শহর গেছে ভারতবর্ষে, সেটা হচ্ছে রাঁচি। রাঁচি হচ্ছে এমন একমাত্র শহর এমন একমাত্র রাজ্য রাজধানী যা কিন্তু সরাসরি কর্কটক্রান্তি রেখার উপরে অবস্থিত। এর পরের স্লাইডে আমরা চলে যাব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক একক দেখি, সেটা হচ্ছে লোকসভা। এগুলো জাস্ট ইনফরমেশন, এগুলো তোমরা মানে জেনে রাখো, এবং এই ইনফরমেশানগুলো ডে টু ডে কিন্তু টাইম টু টাইম ভ্যারি করে। অর্থাৎ আমি এখানে যেটা আছে সেটা কিন্তু আবার 1 বছর পরে বা 6 মাস পরে পাল্টেও যেতে পারে। লোকসভা কেন্দ্র কটা? 42টা। রাজ্যসভা কেন্দ্র 16টা। বিধানসভা কেন্দ্র 295টা। রাজ্য আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। মোট জনসংখ্যা হচ্ছে 9,72,76,115, এবং পুরুষ জনসংখ্যা হচ্ছে 4,68,09,027টি। মহিলা জনসংখ্যা 4,44,67,088টি। শহুরের জনসংখ্যা এত। মোট জনসংখ্যার হার শহরে, এটা কিন্তু শহরে জনসংখ্যার হার হচ্ছে 31.87%। গ্রামীণ জনসংখ্যা এখানে এত, সেটা হচ্ছে 6,21,83,113। আর মোট জনসংখ্যার শতকরা গ্রামীণ, মানে মোট যা জনসংখ্যা আছে পশ্চিমবঙ্গে, তার শতকরা হিসাব করলে 68% মানুষ কিন্তু গ্রামে বসবাস করে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই গ্রামে বসবাস করে, এবং তার 68%ই হচ্ছে গ্রামে বসবাসকারী মানুষ। জনসংখ্যার ঘনত্ব যদি বিচার করা হয়, তাহলে প্রতি বর্গ কিলোমিটারে, মানে 1 কিলোমিটার চওড়া এবং 1 কিলোমিটার লম্বা এই যে স্কোয়ারের বাই কিলোমিটারে, সেটা হচ্ছে 1028 জন লোক বসবাস করে।
এই ইনফরমেশনগুলো কিন্তু টাইম টু টাইম ভ্যারি করে। লিঙ্গ অনুপাত 953 দশকে জনসংখ্যা বৃদ্ধির হার, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার মানে হচ্ছে গত এক দশকে, অর্থাৎ 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার কত? 13.8%। মোট সাক্ষরতা হচ্ছে 76.26% এবং পুরুষ সাক্ষরতা 81, মহিলা সাক্ষরতা 70.54। তপশিলি জাতির সংখ্যা হচ্ছে 2,14,270,270। তপশিলি উপজাতি জনসংখ্যা হচ্ছে 52,96,953 জন। সর্বাধিক জনবহুল জেলা হচ্ছে উত্তর 24 পরগনা এবং বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে বেশি লোক বসবাস করে উত্তর 24 পরগনা এবং সবচেয়ে বড় জেলা কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনা, যা দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ অংশটাই সুন্দরবন। মোট জনসংখ্যার শতকরা তপশিলি জাতি কত? 11.9%। এই যে এই হিসাবগুলো, এগুলো যদি পার্সেন্টেজ করা যায় তাহলে সেটা কিন্তু 11.9%। ধর্ম অনুযায়ী জনসংখ্যার বন্টন কিভাবে হয়? হিন্দু হচ্ছে 66.5%, মুসলিম হচ্ছে 30.8% এবং অন্যান্য সকল ধর্মীয় সম্প্রদায় হচ্ছে 3%। আচ্ছা, এই তো গেল প্রশাসনিক একক। এবার পশ্চিমবঙ্গ থেকে ভারতরত্ন পেয়েছে এমন কিছু কিছু ব্যক্তি আছে, তাদের সম্পর্কে ছোট্ট করে জেনে নিই এবং তারা কিসে পেয়েছে। সেটা হচ্ছে ভারতরত্ন কারা পেয়েছে? সেটা হচ্ছে বিধানচন্দ্র রায় পেয়েছে 1961 সালে। বিধানচন্দ্র রায় কিন্তু 1961 সালে পেয়েছে। কোন ক্ষেত্রে পেয়েছে? তিনি ছিলেন চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। মাদার টেরিজা 1980 সালে ভারতরত্ন পেয়েছিলেন এবং তিনি সমাজসেবামূলক কাজের জন্য কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন। সত্যজিৎ রায় হচ্ছে 1992 সালে ভারতরত্ন পান। তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? তিনি চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, সুরকার এবং লেখক। তার বিখ্যাত বহু সিনেমা আছে, আমরা সবাই জানি, ছোট থেকে দেখে দেখে বড় হয়েছে সত্যজিৎ রায়ের সিনেমা। তার বিখ্যাত চরিত্র হচ্ছে ফেলুদা। সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র ফেলুদা এবং বাংলা সাহিত্যের অন্যতম গোয়েন্দা চরিত্র কিন্তু ফেলুদা। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন। এবং আরও একটা গোয়েন্দা চরিত্র আছে, সেটা হচ্ছে ব্যোমকেশ। সেটা হচ্ছে ব্যোমকেশ, সেটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। অমর্ত্য সেন পেয়েছিলেন 1999 সালে, সেটা হচ্ছে অর্থনীতিতে এবং দার্শনিক ছিলেন তিনি। আর রবিশঙ্কর সঙ্গীতজ্ঞ এবং সেতার বাদক, তিনি 1999 সালেও পেয়েছিলেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট ইনফরমেশন আমার ভালো লেগেছিল বলে আমি এখানে তুলে রেখেছি, নোট ডাউন করে রেখেছি। সেটা হচ্ছে বিধানচন্দ্র রায় কিন্তু 1882 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেন এবং 1962 সালের 1 জুলাই তার 80তম জন্মদিনে মৃত্যুবরণ করেন। অর্থাৎ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ডেট 1 জুলাই এবং মৃত্যু ডেটও কিন্তু 1 জুলাই। তিনি 1882, অদ্ভুতভাবে 1882 সালে জন্মগ্রহণ করেছিল এবং 1962 সালে মারা যায়। অর্থাৎ তার কিন্তু একদম 80তম, মানে দশকের ঘরে এসেই কিন্তু তার মৃত্যু হয়েছিল। অর্থাৎ না 81 না 82, একদম সমস্ত কিছু কিন্তু খুব থিওরিটিক্যালিভাবে মিলে গেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে কিছু ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাদের মধ্যে যারা আছেন তাদের সম্পর্কে জানবো। সেটা হচ্ছে প্রথম স্যার রোনাল্ড রস, তিনি 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে কিন্তু নোবেল পান। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশীয় নোবেলজয়ী ব্যক্তি, যার জন্ম হয়েছিল কোথায়? জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এবং তিনি 1913 সালে গীতাঞ্জলি যে কাব্যগ্রন্থটা আছে সেটা কিন্তু ইংরেজিতে অনুবাদ করার জন্য তিনি নোবেল পান। সিভি রমন পেয়েছিলেন 1930 সালে পদার্থবিদ্যায়। মাদার টেরিজা শান্তিতে নোবেল পেয়েছিলেন, তিনি কলকাতায় বসবাস করতেন, তার কিন্তু কলকাতায় জন্ম না, কলকাতায় বসবাস করতেন তিনি। অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন 1998 সালে এবং তার জন্ম কিন্তু শান্তিনিকেতনে, তার ছোটোবেলার পড়াশোনা সমস্ত কিছুই কিন্তু শান্তিনিকেতন থেকে। আর অভিজিৎ ব্যানার্জি 2019 সালেও কিন্তু অর্থনীতিতেই নোবেল পুরস্কার পান। তিনি হচ্ছে দারিদ্রতা দূরীকরণের জন্য যে রিসার্চ করেছিলেন অর্থনীতিতে, তাতে নোবেল পুরস্কার পান। তার জন্ম কিন্তু মুম্বাইতে, কিন্তু তিনি বাঙালি বংশোদ্ভূত, তিনি কিন্তু থাকতেন ইংল্যান্ডে, তিনি কিন্তু বাঙালি বংশোদ্ভূত। এবং দুজনের কথা বলতে হয় এখানে, সেটা হচ্ছে স্যার সিভি রমন এবং রোনাল্ড রস, এই দুজনের কথা। এবার হচ্ছে সিভি রমন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি কোথাকার সাথে যুক্ত ছিলেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তিনি কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স IACS, এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন
ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। এখানে তিনি অধ্যাপক ছিলেন এবং এই সময়কালীন তিনি নোবেল পান। এবং রোনাল্ড রস যিনি নোবেল পেয়েছিলেন তিনি কিন্তু বিদেশি এবং তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান। তিনি প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালের যখন কর্মরত ছিলেন, প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালে যখন কর্মরত ছিলেন তখন কিন্তু তাকে নোবেল পুরস্কৃত করা হয়েছিল। এই ব্যক্তিত্ববর্গরা পশ্চিমবঙ্গের সাথে কিন্তু ঘনিষ্ঠভাবে যুক্ত, তাই নোবেল প্রাপক গণদের যারা নাম আছে তাদের মধ্যে কিন্তু এই দুজন ব্যক্তিত্বের নাম তুলে ধরা হয়। আচ্ছা, এর পরের বিষয়ে চলে আসি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কিছু কারা কারা প্রথম হয়েছিলেন সেটা দেখে নিই। পশ্চিমবঙ্গে প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। তিনি 1947 সালে মুখ্যমন্ত্রী হন। প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী, মানে ইলেকশনে নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনি ছিলেন বিধানচন্দ্র রায় 1950 সালে। প্রথম রাজ্যপাল কে হয়েছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, যা 1947 সালে। এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে। প্রথম বিরোধী দলনেত্রীও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই আসে। আচ্ছা, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে প্রথম মহিলা স্নাতক কে ছিলেন? চন্দ্রমুখী বসু এবং কাদম্বরী গাঙ্গুলি 1883 সালে। প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ীকে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1966 সালে গণদেবতা উপন্যাসের জন্য। এই জিনিসটা কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট। এই যে গণদেবতা উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। কিসের জন্য ভাইটাল ইম্পর্টেন্ট এবং কত সালে? 1966। এটাও কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট। প্রথম দৈনিক বাংলা পত্রিকা কী ছিল? সেটা হচ্ছে সমাচার দর্পণ। কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1818 সালে। প্রথম বাংলা সবাক চলচ্চিত্র, মানে আগেকার দিনে মানে সিনেমার তো একটা স্টেজ হয়, তো সেই স্টেজগুলো হচ্ছে প্রথমে একটা সিনেমা তৈরি হতো, তখন কোনো ডায়লগ ছিল না, প্রথমে সাদা কালো ছিল, তারপরে রঙিন হয়েছে, প্রথমে ডায়লগ ছিল না, তারপরে আস্তে আস্তে ডায়লগ এসছে এবং বিভিন্ন ধাপে ধাপে সিনেমার এই যে আপগ্রেডেশন এটা হয়েছে। তো প্রথম সবাক চলচ্চিত্র মানে যেই সিনেমায় প্রথম ডায়লগ ছিল সেই সিনেমা হচ্ছে জামাই ষষ্ঠী, যা 1913 সালে রিলিজ হয়েছিল। এবং কোন থিয়েটার থেকে রিলিজ হয়েছিল? সেটা হচ্ছে মদন থিয়েটার্স লিমিটেড এবং থেকে প্রযোজিত, মানে প্রডিউসার ছিল মদন থিয়েটার্স লিমিটেড এবং অমর চৌধুরী কিন্তু ছিল এর পরিচালক। স্বল্প দৈর্ঘ্যের, এটা ছিল একটা শর্ট ফিল্ম, এটা কিন্তু মানে বড় কোনো সিনেমা ছিল না, এটা কিন্তু ছিল শর্ট ফিল্ম। এই চলচ্চিত্রটি 1931 সালের 11 এপ্রিল কলকাতার ক্রাউন সিনেমা হলে প্রথম প্রদর্শিত হয়। ডেটটা মনে রাখতে হবে, ডেটটা এখানে কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1931 সালের 11 এপ্রিল কলকাতার ক্রাউন সিনেমা হল। আচ্ছা, প্রথম মুসলিম বাঙালি গভর্নর কে ছিলেন? সৈয়দ ফজল আলী, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিহার থেকে তিনি কিন্তু ছিলেন। আচ্ছা, আমরা এবার কথা বলব পশ্চিমবঙ্গের প্রতীক নিয়ে। পশ্চিমবঙ্গের প্রতীক বলতে প্রথমেই যেটা আমাদের মনে আসে সেটা হচ্ছে আমাদের সরকারি প্রতীক। সরকারি প্রতীক কি? সরকারি প্রতীক হচ্ছে স্টেট এমব্লেম, যা হচ্ছে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের একদম যেটা সেটাই। যা একটি বৃত্তাকার নকশার মাঝখানে বসানো আছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি প্রতীকের পাশাপাশি রয়েছে রাজ্যের বেশ কিছু পরিচিত জীবজন্তু, যা নিচে দেওয়া হলো। তাহলে আমাদের কি? তাহলে আমাদের দেশের যে জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় গাছ যেরকম আছে সেরকম এটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরও কিন্তু রাজ্য প্রাণী, পাখি, বৃক্ষ এবং ফুল আছে। তো সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। রাজ্যের সরকারি প্রতীক কি? রাজ্যের সরকারি প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ, ঠিক আছে। রাজ্যের প্রাণী হচ্ছে মেছো বিড়াল। রাজ্য পাখি হচ্ছে ধলা গলা মাছরাঙা বা সাদা বুক মাছরাঙা, যাকে হোয়াইট থ্রোটেড কিংফিশারও বলা হয়। আচ্ছা, রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম আর রাজ্য ফুল হচ্ছে শিউলি, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে রাজ্য প্রাণী হচ্ছে মেছো বিড়াল। তার সম্পর্কে বাংলায় মেছো বিড়ালকে কী বলা হয়? মাছ বাগরোল বলা হয়, যাকে বলা হয় বাঘ দাসা। আচ্ছা, মাছ শব্দের অর্থ হচ্ছে মাছ এবং বাঘা শব্দের অর্থ হচ্ছে কি? বাঘ। এটি কোথায় পাওয়া যায়? এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মাঝারি আকারের বনবিড়াল। এটি দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায় এবং এটি হচ্ছে একটি মাঝারি আকারের বন্য বিড়াল, যা প্রিনাইকুলাস প্রজাতির বিড়ালদের মধ্যে সবচেয়ে বড়। প্রিনাইকুলাস হচ্ছে বিড়ালদের একটা প্রজাতি। এই বিড়ালদের যে প্রজাতি, সেই প্রজাতির মধ্যে কিন্তু এই বনবিড়াল বা এই ফিশিং ক্যাট এটা হচ্ছে সবচেয়ে বড়।
আচ্ছা, এদের লেজের দৈর্ঘ্য হচ্ছে 20 থেকে 30 সেন্টিমিটার এবং এদের মোট দেহের দৈর্ঘ্য হচ্ছে 65 থেকে 85 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এদের মোট যে দৈর্ঘ্য হচ্ছে লেজ এবং দেহ মিলিয়ে সেটা হচ্ছে 85 থেকে 115 সেন্টিমিটার বা 33 থেকে 45 ইঞ্চি। এদের লোম কীরকম হয়? এদের লোম হচ্ছে রুক্ষ প্রকৃতির হয় এবং ধূসর জলপাই রঙের হয়, তাই তো? রুক্ষ মানে লোমটা কিন্তু মানে খুব একটা সফট না, রাফ হয়। আচ্ছা, এদের কাঁধে এবং ডোরা শরীরের পাশে ও পার্শ্বাকারে গোলাকার ডিম্বাকৃতির দাগ থাকে। এদের এই যে আমি দেখলাম মাথার এখানে যেমন লম্বা লম্বা স্পট করা দাগ আছে এবং এই পিঠের এই জায়গায় কিন্তু গোলাকার ডিম্বাকৃতির দাগ আছে। এদের লেজ ছোট হয় এবং এটা গৃহপালিত বিড়ালের তুলনায় প্রায় দ্বিগুণ বড়। এরা জলাভূমিতে ও কাদামাটি এলাকায় বসবাস করে। জলাভূমি ধ্বংসের কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। যেহেতু এরা মেছো বিড়াল, কাজেই এদের প্রধান খাদ্য মাছ বা জলজ প্রাণী, তাই কি করে তাদের কি করে, এই জলাভূমি যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু তাদেরকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। ওই জন্য এরা আজ কিন্তু অস্তিত্বের মুখে। 2016 সালের থেকে মেছো বিড়ালকে IUCN-এর রেড লিস্টের একটি সংকটপূর্ণ প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাহলে কি করা হয়েছে? 2016 সালে IUCN-এর রেড লিস্টে একটি সংকটপূর্ণ, মানে IUCN-এর একটা তালিকা আছে যেখানে বিভিন্ন পশু প্রাণীদের যারা বিপদগ্রস্ত এবং যারা বিরল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যারা অস্তিত্ব, তাদের একটা তালিকা আছে, সেইখানে কিন্তু এদেরকে তালিকাভুক্ত করা হয়েছে। এমনটা মনে করা হয় যে 2010 থেকে 2015 সাল পর্যন্ত মেছো বিড়ালের 3টে প্রজাতি ছিল। 3টে মেছো বিড়ালের প্রজন্ম যারা 30% পর্যন্ত কিন্তু হ্রাস পেয়েছে, অর্থাৎ এদের যে জনসংখ্যা সেটা 30% হ্রাস পেয়েছে। এদের বিচরণ ক্ষেত্র কোথায়? এদের বিচরণ ক্ষেত্র হচ্ছে জলাভূমিতে এবং স্থানীয় মানুষের দ্বারা হত্যাই হলো এদের প্রধান হুমকি। তাহলে কি, জলাভূমি যদি নষ্ট হয়ে যায় তাহলে মাছ কমে যাবে, মাছ কমে গেলে এরা খেতে পারবে না, ফলে মরে যাবে। এবং স্থানীয় মানুষ দ্বারা স্থানীয় মানুষ কেন হত্যা করে? হয়তো কারোর পুকুরে মাছ ধরে ফেলে বা এদেরকে কেউ এদের মাংস খাওয়ার জন্য এদেরকে হত্যা করতে পারে। এই কাজকর্মের জন্য কিন্তু এরা আজকে প্রধানত হুমকির মুখে। আচ্ছা, IUCN একটা কথা আমরা দেখলাম এখানে, সেটা সম্পর্কে বলি। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, যেটা কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা হচ্ছে এমন একটি সংস্থা যা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও টেকসই নিয়ে কাজ করে। প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে যা যা আছে সেগুলো আমাদের সংরক্ষণ করা প্রয়োজন এবং সংরক্ষণ না করলে সেগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এই বিষয় নিয়ে কাজ করে হচ্ছে IUCN। 1948 সালে তৈরি হয়েছিল এই সংস্থা, যার সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে। এই সংস্থাটি বিশ্বের জীববৈচিত্র্যের অবস্থা মূল্যায়ন করতে এবং সংরক্ষণ নীতি নির্দেশনা দিয়ে বিভিন্ন সরকার, বেসরকারি ও সংস্থা এই 16,000 বিজ্ঞানীকে একত্রিত করেছে। আচ্ছা, এই সংস্থা কি করে? 16,000 বিজ্ঞানী এর আন্ডারে কাজ করে এবং এই সংস্থা সারা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে যে সংরক্ষণ নীতি, অর্থাৎ কোন গাছপালা বা কোন প্রাণীকে কিভাবে সংরক্ষণ করতে হবে এবং কোন কোন সংকটপূর্ণ অবস্থায় আছে তাদেরকে আইডেন্টিফাই করা, তাদের সংরক্ষণ নীতি কিভাবে কি করলে তারা বেঁচে থাকবে, এই সমস্ত কিছু কাজকর্ম কিন্তু তারা করে। এবার IUCN এর কিছু কালার ভেরিয়েশন আছে, যেই আন্ডারে কিছু অ্যানিম্যালদের বা গাছপালাদের রাখা হয়, তাদেরকে তাদের অরিজিন কতটুকু আছে এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে ব্ল্যাক। এই ব্ল্যাকের মধ্যে কাদের রাখা হয়? এক্সটিন্ট। তাদেরকে কোথায় রাখা হয়? তারা হচ্ছে পৃথিবী থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে, মানে তাদের আর পৃথিবীতে পাওয়া যায় না, না চিড়িয়াখানায় না বন জঙ্গলে, কোথাও কিন্তু তাদের পাওয়া যায় না। বন্য বা বন্দি কোথাও এদের আর কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, এরা কোথায় আছে? এরা ডার্ক কালো রঙের মধ্যে আছে। এদের কি বলা হয়? বিলুপ্ত। এদের পুরোপুরি বিলুপ্ত হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, গাঢ় লাল বা ডার্ক রেডে কারা কারা আছে? এরা হচ্ছে পরিবেশে বিলুপ্ত। এরা কিন্তু কোনো পরিবেশে থাকে না। এরা কোথায় থাকে? এরা শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশে প্রজাতি বিলুপ্ত, কেবলমাত্র চিড়িয়াখানা বা কৃত্রিম পরিবেশে এরা বেঁচে থাকে। প্রাকৃতিক পরিবেশে এদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এরা শুধুমাত্র কৃত্রিম পরিবেশ। আমাদের চিড়িয়াখানা কি? চিড়িয়াখানা এমন একটা এনভায়রনমেন্ট যেখানে তাকে কৃত্রিমভাবে সেই প্রাণীটার প্রাকৃতিক পরিবেশ দেওয়া হয় যাতে সে ঠিকঠাক করে বেঁচে থাকতে পারে। সেই রকম পরিবেশে কিন্তু যাদের রাখা হয় তারা হচ্ছে এই গাঢ় লাল বা ডার্ক রেড কালারের মধ্যে অন্তর্ভুক্ত।
আচ্ছা, লাল কাদের মধ্যে আছে? লাল হচ্ছে মহাবিপন্ন। এরা বন্য পরিবেশে আছে, বন্য পরিবেশে থাকা সত্ত্বেও কিন্তু এদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এটা কি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছে। এরা কোথায় আছে? এরা অত্যন্ত সংকটজনক অবস্থায় আছে। আচ্ছা, কমলা রং কি? কমলা রং হচ্ছে এন্ডেঞ্জার্ড, যেটা কি, যেটা বন্য পরিবেশে এদের বিলুপ্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত প্রবল। মানে এদেরকে চিড়িয়াখানায় রাখার এখনও পর্যন্ত দরকার নেই, কিন্তু এদের বন্য পরিবেশ যেটা আছে সেই বন্য পরিবেশটা যদি সংরক্ষণ করা হয় তাহলে এরা বেঁচে থাকবে। বন্য পরিবেশটা যদি সংরক্ষণ না করা হয় তাহলে কিন্তু এরা পরিবেশের অভাবে মারা যেতে পারে, অর্থাৎ এদের বিলুপ্তি হওয়ার ঝুঁকি প্রবল রয়েছে। হলুদ রঙে যারা আছে তারা হচ্ছে ভালনারেবল। তাদের কি, তাদের প্রকৃতিতে এদের বিলুপ্তির উচ্চ ঝুঁকি রয়েছে যদি না এদের সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশের সাথে এদের কিন্তু সংরক্ষণের ব্যবস্থা দরকার, তাহলেই এরা বেঁচে থাকবে। এরকম প্রাণীদেরকে কিন্তু হলুদ রঙের ক্যাটাগরিতে রাখা হয়। আচ্ছা, হালকা হলুদ বা জলপাই, লাইট ইয়েলো, এই যে এটা কি, নিয়ার থ্রেটেড, এই জায়গায় এই ক্যাটাগরিতে যাদের রাখা হয় তারা কি প্রজাতিটির এই মুহূর্তে বিপদের মুখে নেই, অদূর ভবিষ্যতে তাদের সংকটপন্ন হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এমন সেই প্রজাতিগুলো যারা এখনই মাত্র বিলুপ্ত হয়ে যাচ্ছে না, কিন্তু এদের যদি পরবর্তীকালে কোনো স্টেপ না নেওয়া হয় এদের সংরক্ষণে, তারা কিন্তু এরা বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা, সবুজ কি? সবুজ হচ্ছে ন্যূনতম উদ্বেগজনক বা লিস্ট কনসার্ন। এই প্রজাতির সংখ্যা প্রকৃতিতে প্রচুর, এরা অনেক আছে প্রকৃতিতে, এদের তাৎক্ষণিক বিলুপ্ত হওয়ার কোনো বড় ঝুঁকি নেই। আচ্ছা, ধূসর কি? তথ্যের ঘাটতি, মানে প্রজাতি সম্পর্কে জানে IUCN, কিন্তু সেই সম্পর্কে যথেষ্ট ডেভেলপমেন্ট এবং যথেষ্ট রিসার্চ করা হয়নি বলে, সেই গবেষণা নেই বলে তাদেরকে গ্রে কালারের মধ্যে রাখা হয়েছে। আর সাদার মধ্যে কি আছে? সাদার মধ্যে হচ্ছে এই প্রজাতির ওপর IUCN এখনও কোনো বৈজ্ঞানিক পরীক্ষা চালায়নি। মানে এরা অনেক আছে, এই জন্য এদের ওপরে কোনো বৈজ্ঞানিক পরীক্ষা এখনও চালায়নি যে এরা বিলুপ্ত হয়ে যাবে কি যাবে না। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেড ডেটা বুক। রেড ডেটা বুক কি? রেড ডেটা বুক হচ্ছে এমন একটা ডেটা বুক যাতে উদ্ভিদ, প্রাণী এবং ছত্রাকের বিরল ঝুঁকিপূর্ণ বিপন্ন প্রজাতিগুলিকে নথিভুক্ত করার জন্য তৈরি একটি সার্বজনীন নথি। সার্বজনীন নথি মানেটা কি? আচ্ছা, এমন একটা বই যেখানে বিভিন্ন রকম উদ্ভিদ, প্রাণী, ছত্রাক এবং বিভিন্ন রকম বিরল প্রজাতি, সমস্ত যারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম যা আছে প্রকৃতিতে, সমস্ত কিছুকে নথিভুক্ত করা এবং এদের রেড লিস্টে ফেলা আছে। রেড লিস্টটা কি? রেড লিস্ট অফ থ্রেটেন্ড স্পিসিস। মানে এদের রেড লিস্টটা কি বলা হয়? রেড লিস্ট অফ থ্রেটেন্ড স্পিসিস। এরা বিশ্বব্যাপী একটি রক্ষণাবেক্ষণ করা হয়। এটা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, এমন না শুধু ভারতবর্ষে, এমন না শুধু আমেরিকায়, এমন না শুধু অস্ট্রেলিয়ায়, এদের সারা বিশ্বব্যাপী যেই পশু প্রাণীগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে সংকটের অবস্থায় আছে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করা এবং তাদেরকে আইডেন্টিফাই করে একটা লিস্টে আনা যে এই প্রাণীগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই ক্যাটাগরি করার কাজটা কিন্তু IUCN-এর এই রেড ডেটা বুকের কাজটা মানে লেখা আছে এই বইটাতে। এরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ নির্দেশ হিসেবে কাজ করা, সংরক্ষণ নির্ধারণের পথ নির্দেশ করে। তাহলে এটা কি? যেই প্রাণীগুলি মানে এইরকম বিরল, তাদেরকে কিভাবে সংরক্ষণ করতে হবে সেইটা এবং তার যে নিয়মাবলী সমস্ত কিন্তু এই রেড ডেটা বুকে আছে। আমাদের দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে আমাদের রাজ্য পাখি কি? রাজ্য পাখি হচ্ছে সাদা গলা মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার। সাদা গলা মাছরাঙার পিঠটা উজ্জ্বল নীল রঙের হয়। এই যে পিছের এইখানে উজ্জ্বলের নীল রঙের একটা জিনিস আছে, মানে কালার আছে। এদের বড় পা উজ্জ্বল লাল রঙের হয়। এদের পাগুলো বড় বড় হয় এবং উজ্জ্বল লাল রঙের হয়। ঠোঁটটা কীরকম হয়? এদের মোটা লালচে কমলা রঙের ঠোঁট থাকে এবং মাথা ও পেট, ঘাড় চকলেট রঙের হয়। মাথা, পেটের এই জায়গা দিয়ে এবং ঘাড়ের এই জায়গা দিয়ে কিন্তু ডার্ক চকলেট কালার হয় এবং গলার নিচটা কিন্তু এইখানে সাদা হয়। এটা মাংসাশী প্রাণী। গলার অংশে উজ্জ্বল সাদা রং থাকে, কখনো কখনো বুকেও এই সাদা রং থাকে। এই যে গলার এই জায়গাটা তো থাকেই, অনেক সময় এই চেস্ট মানে গলার থেকে এই চেস্টের এই পোর্শনটা জুড়েও সাদা হয়। এদেরকে উড়ান দ্রুত ও সরাসরি হয়, মানে এরা খুব স্পিডে উঠতে পারে এবং সরাসরি মানে যেই টার্গেটকে ফিক্সড করলো সেই টার্গেটকে খুব তীক্ষ্ণভাবে সেই টার্গেট অ্যাচিভ করতে বা সেই মাছটাকে ধরতে কিন্তু এরা পারে।
এরা কি এদের আকার মাঝারি আকৃতির হয়। এরা সাধারণত 27 থেকে 28 সেন্টিমিটার লম্বা হয়। এদের ঠোঁট ও পা বেশ বড়। ঠোঁট কেন বড়? তার কারণ এদের মাছ ধরতে হয় জলের মধ্যে ঢুকে। এরা শুধু মাছ নয়, এরা বরং ছোটো ছোটো সরীসৃপ, যেরকম কি ছোটো ছোটো সরীসৃপ, পোকামাকড়, কাঁকড়া, ইঁদুর এদের শিকার করে থাকে। এদের গলার ডাক খুব উচ্চস্বর ও তীক্ষ্ণ হয়। তাহলে এদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। এবার আসি আমাদের রাজ্যবৃক্ষ। রাজ্যবৃক্ষ কি? রাজ্যবৃক্ষ হচ্ছে ছাতিম বা ছ্যাতিম, CHATTIM বা CHATIN, ছাতিনও বলা হয়। এই বানান দুটো একটু ফলো করবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের রাজ্যবৃক্ষ হচ্ছে ছাতিম। এটি একটি চিরসবুজ বৃক্ষ যা 100 ফুট পর্যন্ত উচ্চতা লাভ করতে পারে। এদের হাইট কত হতে পারে? হাইট হচ্ছে 100 ফুট পর্যন্ত হয়। এটা একটি চিরসবুজ বৃক্ষ যার পাতা অল টাইম ঝরে পড়ে এবং অল টাইম গজায়। কোনো সময় গাছটাকে দেখে মনে হবে না যে গাছটা একদম শুকিয়ে গেছে, অল টাইম গাছে সবুজ পাতা থাকেই। এই গাছের ছোট ছোট ফুল হয়, যেগুলো হচ্ছে হলুদ সবুজ রঙের হয়। এদের বড় বড় পাতা সাধারণত 7টি করে গুচ্ছ আকৃতির বিন্যস্ত থাকে। এদের বড় বড় পাতাগুলো কি 7টি করে জোড়া থাকে। এবং ছাতিম গাছ থেকে বহু ধরনের ঔষধ তৈরি করা হয়। ছাতিম গাছ থেকে কিন্তু অনেক ঔষধ তৈরি করা হয়। এছাড়া এটি কাগজ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এই ছাতিম গাছের পাতা বা ছাতিম গাছের ছাল থেকে কিন্তু কাগজ শিল্পের যে কাঁচামাল, যে র মেটেরিয়ালসটা, সেটা কিন্তু পাওয়া যায়। এদের আদি নিবাস কোথায়, মানে এই গাছটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ায়, সাউথ এশিয়াতে পাওয়া যায়। এবং ক্রান্তীয় অঞ্চলে এই গাছটি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের সর্বত্র জন্মায়। এই গাছটি ভারতীয় উপমহাদেশেও জন্মায়, বাংলাদেশে জন্মায়। এবং কোথায়, কোন অঞ্চলে জন্মায় বা ভৌগোলিক কোন অঞ্চলটা, সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। আচ্ছা, আর্দ্র কর্দমাক্ত জলসিক্ত স্থানে ছাতিম বেশি জন্মায়। এদের জন্মানোর জন্য পারফেক্ট জায়গা কোনটা? সেটা হচ্ছে স্যাঁতস্যাঁতে জায়গা হতে হবে, যেখানে হচ্ছে হিউমিডিটি বেশি, কর্দমাক্ত মানে মাটিতে অনেক জল থাকবে এবং জল সিক্ত। কর্দমাক্ত মানেই কাদা মাটিতে মানেই জল থাকবে, ওই জন্য মাটি হচ্ছে জলে সিক্ত, মানে মাটিতে অল টাইম জল ভেজা থাকবে। সেই স্থানে কিন্তু ছাতিম বেশি জন্মায়। ছাতিমের মূলাবর্তে 7টি পাতা একসঙ্গে থাকে বলে সংস্কৃত থেকে একে সপ্তপর্ণ বা সপ্তপর্ণা বলা হয়। 7টি পাতা এক জায়গায় থাকে বলে সপ্তপর্ণা বলা হয়। এই ছাতিম গাছের ছবিটা দেখে বুঝতেই পারছো। এবার হচ্ছে রাজ্য ফুল, যেটাকে হচ্ছে শিউলি বলে, যেটাকে নাইট ফ্লাওয়ার জ্যাসমিনে বলা হয়। এবার এটা সম্পর্কে দেখব। শিউলিকে কিন্তু রাতজুঁইও বলে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। স্থানীয়ভাবে এটি শেফালি নামে পরিচিত। এই গাছটি গুল্ম জাতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। গুল্ম শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে শিউলি। এর ফুল অত্যন্ত সুগন্ধিকর। ফুলের প্রধান বৈশিষ্ট্য হলো এদের তীব্র মনোরম সুবাস। এদের গন্ধ কীরকম হয়? খুব হার্ড, খুব কড়া গন্ধ হয় এবং মনোরম, গন্ধ কিন্তু খুব ভালো হয়। ফুলটি সাধারণত 2 বা 7টির গুচ্ছ আকারে জন্মায়। হয় 2টি থাকবে, নাহলে 7টি থাকবে, এরকম গুচ্ছ আকারে এক জায়গায় কিন্তু ফুলটা জন্মায়। এটি সন্ধ্যার সময় ফোটে এবং ভোরবেলা ঝরে যায়। আমরা দেখি যে সন্ধ্যার সময় ফুলটা ফোটে এবং ভোরবেলা কেন ঝরে যায় দেখি। সেটা হচ্ছে ভোরবেলা আমরা শিউলি গাছের তলায় যখন ফোটে তখন গিয়ে দেখি অনেক ফুল পড়ে থাকে, এরা কিন্তু ভোরবেলায় ঝরে যায়। এই ফুল প্রকৃতির উৎস হিসেবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়, প্রাকৃতিক উৎস হিসেবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। কোথায় ব্যবহৃত হয়? সেটা হচ্ছে হলুদ রঙের প্রাকৃতিক রং তৈরি করতে। ন্যাচারাল কালার, এই যে হলুদ রঙের যে ডান্টিটা আছে, এই যে ডান্টিটা, এখান থেকে কিন্তু ন্যাচারাল ইয়েলো কালার তৈরি করা হয়। এই ন্যাচারাল ইয়েলো কালার তৈরি করতে এই ডান্টিটা ব্যবহার করা হয়। শিউলি ফুল হচ্ছে নিক্টোথেসিস এই প্রজাতির একটি ফুল। এটি দক্ষিণ এশিয়ায় দক্ষিণ পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়। এদের বিস্তার সুদূর প্রসারী। এরা হচ্ছে থাইল্যান্ডের থেকে শুরু করে বাংলাদেশ হয়ে ভারত, উত্তরে নেপাল ও পাকিস্তান পর্যন্ত কিন্তু এদের যা জলবায়ু, এই কটা দেশের যা জলবায়ু, সেখানে কিন্তু শিউলি ফুল দেখা যায়। আচ্ছা, এরা কিন্তু স্থানীয় ভাষায় কিছু কিছু জায়গায় শেফালি নামেও পরিচিত। এই ফুল ভারতের রাজ্য ফুল এবং থাইল্যান্ডের কাঞ্চনবুরি প্রদেশের প্রাদেশিক ফুল। থাইল্যান্ডের কাঞ্চনবুরি প্রদেশের কিন্তু প্রাদেশিক ফুল হচ্ছে শিউলি ফুল। শিউলি গাছ হচ্ছে নরম ধূসর ছাল বা বাকলযুক্ত হয়। এদের হাইট 10 মিটার মতো হয়। এদের হাইট কি 10 মিটার এবং গাছটা নরম হয়, ধূসর বাকলযুক্ত, মানে যে ছালটা থাকে সেই ছালটা ছাই ছাই কালারের হয়
এবং এটা হচ্ছে ধূসর রঙের হয়ে থাকে। আচ্ছা, গাছের পাতাগুলো 6 থেকে 7 সেন্টিমিটার লম্বা হয়, সমান্তরাল প্রান্তের বিপরীতমুখী থাকে। সমান্তরাল প্রান্ত মানে এইখানে দেখতে পাবা এই যে গাছের এই যে শিকড়টা, এই দুটো যে বিস্তারটা, সেই বিস্তারটা সমান্তরাল, মানে এই দুটো রেখা এই দুটো শিরা সমান্তরালভাবে বিস্তার করা থাকে। এদের ফল কীরকম হয়? এদের ফল চ্যাপ্টা বাদামি রঙের হয়। ফুলের ব্যাস 2 সেন্টিমিটার লম্বা এবং এটি 2 ভাগে বিভক্ত। যে ফলটা হয় সেই ফলটা যেটা হয় সেটার ফলের ব্যাস 2 সেন্টিমিটার লম্বা হয় এবং 2 ভাগে বিভক্ত থাকে। প্রতিটি ভাগে একটি করে বীজ থাকে, মানে দুটো, এই যদি ফলটা হয়, এই ফলের দুটো যদি ভাগ থাকে, এরকম আমি আঁকতে পারছি না, 1 মিনিট, হ্যাঁ, এই ধরো এই যদি ফলটা হয়, এই ফলের দুটো যদি ভাগ থাকে তাহলে এইখানেও একটা বীজ থাকে, এইখানেও একটা বীজ থাকে, অর্থাৎ দ্বিবীজপত্রী। ভারতীয় উপমহাদেশের এই ফুলকে দুর্গাপুজোর আগমনী ফুলের মর্যাদা দিয়েছে। দুর্গাপুজো হওয়ার ঠিক আগ সময় দিয়ে শিউলি ফুল ফোটে। তা কোন ঋতুতে ফোটে? শরৎকাল ও হেমন্তকালে কিন্তু শিশির ভেজা সকালে শিউলি ফুল ফুটে থাকতে দেখা যায়। তো আমাদের রাজ্য প্রাণী, রাজ্য পাখি, রাজ্য গাছ এবং রাজ্য ফুল, এই কটা সম্পর্কে আমাদের একটা ডিটেলস ধারণা এখান থেকে হলো। এর পরের দিন আমরা কিন্তু পশ্চিমবঙ্গের ভৌগোলিক যে বৈশিষ্ট্য এবং জলবায়ু এইখান থেকে শুরু করব আবার। সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা আমার ইউটিউব চ্যানেলে এটা ফার্স্ট ক্লাস ছিল। তো পশ্চিমবঙ্গ সম্পর্কে যে আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর জন্য কিন্তু এই ডেটাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই থিওরিটিক্যাল ব্যাচটা এখন পড়ালাম, এরপরে কিন্তু এখান থেকেই আমি কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে সেটা আলোচনা করব এবং সেটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আর এরপরে এই পশ্চিমবঙ্গের ক্লাইমেট নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টে জানিও যে কেমন লেগেছে। আর এটা তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা ক্লাস।